ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে, সেই গুরুত্বপূর্ণ প্রসেস সিলেবাস আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। এবং আজকে তোমাদের যে বইটা রয়েছে, এই বইয়ের তোমাদের পেজ নাম্বার চলে আসবে 65। দেখতে পাচ্ছ 65 পেজে তোমার চলে আসবে। 65 পেজে এসে আমরা এখানে স্ট্রং রুট যে টেক্সটটা রয়েছে, স্ট্রং রুট টেক্সটটা ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। এবং তোমাদের যদি এমসিকিউ প্যাটার্ন, তোমাদের সেটা ভীষণভাবে হেল্প করবে। ওরা কোনো রকম টাইম ওয়েস্ট নয়, চলো টেক্সটে চলে যাই। শুধু টেক্সটটা তোমাদের ডিটেলসে দেবো, এবং যদি ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু জানতে চাও কমেন্ট করবে। আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবো, এরপরে সাজেস্টিভ এমসিকিউ হবে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে দেখো স্ট্রং রুট কার লেখা? স্ট্রং রুটস হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা। রুটস মানে কি? রুটস মানে শিকড়, তোমরা জানো। অর্থাৎ ওনার যে শৈশব, এপিজে আব্দুল কালামের যেহেতু এটা অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে, অটোবায়োগ্রাফির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। মনে থাকবে, উইংস অফ ফায়ার কত সালে পাবলিশ হয়েছিল? 1999 সালে। ঠিক আছে, 1999। এপিজে আব্দুল কালাম কে ছিলেন আমাদের? ওনাকে মিসাইল ম্যানও বলা হয়, যেহেতু তিনি প্রথম টেস্ট করেছে, তা মিসাইল ম্যান বলা হয় ওনাকে। এবং এর পাশাপাশি উনি আমাদের 11th প্রেসিডেন্ট ছিলেন ভারতের। তো এগুলো খেয়াল রাখবে, এগুলো এমসিকিউতে দিতে পারে, যেহেতু এমসিকিউ কোথা থেকে প্রশ্ন দেবে তার ঠিক নেই। তো ওনার যে শৈশবটা কতটা স্ট্রং ছিল, রুট মানে যে ভিত, যেটা বলি আমরা, ভিত শক্ত হওয়া দরকার। আমরা বারবার বলি না একটা কথা, যে ভিত শক্ত হওয়া দরকার। তো সেই ভিত, সেই রুটটা কতটা ভিত স্ট্রং ছিল, কতটা শিকড়টা কেমন ছিল, সেখান থেকে আজকে আমাদের এই প্যাসেজ পড়লে বা এই অটোবায়োগ্রাফি পড়লে আমরা জানতে পারবো। তো দেখো পাশে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি, বা তোমার যদি বই থাকে, বই 65 পেজ বের করে নাও, সেখান থেকে দেখতে থাকো। আই যতবার রয়েছে খেয়াল রাখবে, এটা এপিজে আব্দুল কালাম, ওনাকেই বলা হচ্ছে, ডক্টর এপিজে আব্দুল কালামের কথাই কিন্তু বলা হচ্ছে। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য এস্টহিল মাদ্রাস স্টেট। তো আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি আর কি। তাহলে পরিবারটা কি ছিল? একটা মধ্যবিত্ত তামিল পরিবার। তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। এবং সেটা কোথায় ছিল? রামেশ্বরম বলে যে জায়গা, সেই জায়গা তামিলনাড়ুতে, সেই রামেশ্বরমের জায়গার একটা দ্বীপের আইল্যান্ড টাউন, সেই আইল্যান্ড টাউন দ্বীপের শহর আর কি। ইন দ্য এস্টহিল মাদ্রাস স্টেট, যার এস্টেট মিনস হচ্ছে পূর্ব নাম, পূর্বের যে নামটা ছিল, পূর্বে কি নাম ছিল? মাদ্রাস স্টেট ছিল, এবং বর্তমানে তার নাম কিন্তু তামিলনাড়ু। এটা খেয়াল রাখবে, তখন অনেক কটা রাজ্য নিয়ে একটা মাদ্রাস স্টেট ছিল। মাই ফাদার, যেমন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এক ছিল, এরকম আর কি। My father, Jainuddin, had neither much formal education nor much wealth. Despite this advantage, he possessed great innate wisdom and a true generosity of speech. My father, ওনার বাবার নাম কি বলছে? তাহলে এপিজে আব্দুল কালাম, ওনার যে পুরো নাম যদি দেখি আমরা, ওনার নাম হচ্ছে আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। অর্থাৎ ওনার বাবার নাম ধরে কিন্তু নামটা রয়েছে। তাহলে ওনার বাবার নাম কি? জৈনুলাবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, ওনার কি ছিল না? দেখো, ফর্মাল এডুকেশন কোনগুলো? যেগুলো আমরা স্কুল কলেজ যে শিক্ষাটা অর্জন করি, সেই যে প্রথাগত যে শিক্ষা, সেই প্রথাগত শিক্ষা কিন্তু ওনার বাবা ছিল না। ফর্মাল মানে প্রথাগত, এডুকেশন মানে শিক্ষা। নর মাচ ওয়েলথ, এবং প্রচুর যে সম্পত্তির মালিক, প্রচুর অর্থবিত্ত ছিল, তেমনও নয়। এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ বলতে অসুবিধা, এই সমস্ত যে অসুবিধা, এই অসুবিধা থাকার সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ, ডেসপাইট বলতে সত্ত্বেও, তাহলে এই সমস্ত অসুবিধা থাকার সত্ত্বেও, হি পজেস্ট মানে কারোর দখলে কোনো কিছু থাকা, বা কারোর আয়ত্ত থাকা, কারোর মধ্যে কোনো গুণাবলী থাকা, সেই থাকা অর্থে বোঝাচ্ছে। গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং ওনার তখন কি ছিল? একটা গ্রেট ইননেট বলতে সহজাত, মানে বংশ পরম্পরায় যে জ্ঞান থাকে না, বলে না বাবার থেকে যে জ্ঞান হয়েছে ছেলের, বা দাদুর থেকে, এরকম যে বংশ পরম্পরা, যে ইননেট সহজাত যে প্রবৃত্তি বলা হয়, সে জ্ঞান, উইজডম মানে জ্ঞান, সেটা ছিল। এবং ট্রু জেনারেসিটি মানে উদারতা। কিসের উদারতা ছিল? অফ স্পিরিট, মনের দিক থেকে, অর্থাৎ তিনি উদার মনের একজন ব্যক্তি ছিলেন। হি হ্যাড, তাহলে এই সমস্ত অসুবিধা থাকার সত্ত্বেও ওনার যেমন ফর্মাল এডুকেশন ছিল না, প্রথাগত যে শিক্ষা সেটা ছিল না, প্রচুর সম্পত্তি ছিল না, তবু এই সমস্ত কিছু না থাকার সত্ত্বেও ওনার কি ছিল? ওনার কিন্তু এই সহজাত যে জ্ঞান, ওনার যে প্রতিভা, সেটা ছিল। এবং মনের দিক থেকে তিনি খুব ভালো ছিলেন, উদার মনের একজন ব্যক্তিত্ব ছিলেন। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার, আসিয়া মা। আরো বলছেন, ওনার যে মায়ের নাম কি বললাম? ওনার মা ছিলেন আসিয়া মা। বানানগুলো খেয়াল রাখবে কিন্তু, বই অবশ্যই দেখেন, আসিয়া মা। ওনার মা, ওনার মায়ের মধ্যে উনি কি খুঁজে পেয়েছিলেন? ওনার মায়ের মধ্যে উনি খুঁজে পেয়েছিলেন একজন আইডিয়াল, আদর্শ হেলমেট বলতে এখানে জীবন, সোলমেট বলা যায়, সোলমেট, ঠিক আছে, আদর্শ জীবন সঙ্গিনী আর কি, ওনার মায়ের মধ্যে খুঁজে পেয়েছিলেন ওনার বাবা।
ঠিক আছে, অর্থাৎ এক কথা বলি, ওনার মা ছিলেন ওনার বাবার একজন আদর্শ জীবন সঙ্গিনী। I don't recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsider ate with us than all the members of our own family put together. তাহলে এখানে কি হচ্ছে, আই ডোন্ট রিকল বলতে আমি ডোন্ট রিকল মানে মনে করা, ডোন্ট রিকল বলতে মনে করতে পারি না, তাহলে আই ডোন্ট রিকল আমি মনে করতে পারি না দ্য এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট মানে সঠিক যে সংখ্যাটা অফ দ্য পিপল বা পিপল, সেই সমস্ত মানুষজনগুলো সিফেট, অর্থাৎ ওনার মা খুব উদারমন, বাবার মতন সেম কোয়ালিটি ছিলেন ওনার মধ্যে। তো সেই কারণে ওনার মা কি করতেন, প্রতিদিন বাইরের লোকদের খেতে দিতেন। তো সিফেট এভরিডে, তিনি প্রতিদিন খেতে দিতেন। কত সংখ্যক লোককে খেতে দিতেন সেই নাম্বারটা কিন্তু ওনার মনে নেই, অর্থাৎ এক্সাক্ট নাম্বার কত সংখ্যক মানুষ খেত ওনাদের সঙ্গে বাইরের লোকজন, সেটা কিন্তু ওনার এক্সাক্ট যে সংখ্যাটা সেটা কিন্তু মনে নেই। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু কোয়াইট মানে সম্পূর্ণ, তাহলে আই এম কোয়াইট সার্টেন, আমি সম্পূর্ণ সার্টেন মানে নিশ্চিত, আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম দ্যাট যে ফার মোর আউটসাইডার, ফার বলতে মোর আউটসাইডার, সম্ভবত বাড়ির লোক খেত, তার থেকে অনেক বেশি বাইরের লোকজন খেতেন, এট উইথ আস, আমাদের সাথে খেতেন, দেন অল দ্য মেম্বার অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের যে পরিবারের যে সদস্য তাদের থেকে, দেন মানে থেকে, অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজস্ব যে পরিবার সেই পরিবারের থেকে বাইরের লোকজন বেশি খেতেন, একসঙ্গে পুট টুগেদার, একসঙ্গে সকলকে কিন্তু একসঙ্গে আমার মা খাবার দিতেন। ঠিক আছে, সেই সংখ্যাটা কতজন খেতে মনে নেই, কিন্তু এটুকু জানতে পারছেন যে মানে এটুকু মনে আছে যে বাইরের সংখ্যাটা, বাইরের যে লোক খেতেন আমাদের পরিবারের থেকে বা আমাদের নিজস্ব পরিবার যারা ছিলেন তাদের থেকে বেশি সংখ্যাটা ছিল। এটা প্রথম প্যারা, আশা করি বুঝতে পেরেছো। একদম টু দ্য পয়েন্ট বুঝিয়ে দেবো, সমস্যা হলে কমেন্ট করবে, আর প্রচুর শেয়ার করো যাতে অথেন্টিক ক্লাস সবার কাছে পৌঁছতে পারে, সবাই যাতে হেল্প পেতে পারে, এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, আমার পিতামাতা, প্যারেন্টস বলতে এখানে ওনার বাবার কথা বলা হচ্ছে, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, রিগার্ড মানে বিবেচিত হওয়া, ওয়াইডলি মানে ভীষণভাবে বিবেচিত হতেন, অ্যাজ অ্যান আইডল কাপল, অ্যাজ মানে হিসেবে, কি হিসাবে, একজন আইডল কাপল, কাপল মানে দম্পতি, আদর্শ, আইডল মানে আদর্শ, তার আদর্শ দম্পতি হিসাবে আমার পিতামাতা বিবেচিত, অর্থাৎ লোকে বিবেচনা করতেন বা লোকে বিবেচিত করতেন বা লোকে বলতেন যে আমার পিতামাতা ছিলেন আদর্শ জীবন সঙ্গিনী বা আদর্শ দম্পতি। এবং এই যে বিষয়টা, এইটা কিন্তু উনি স্বীকার করছেন, সেটা কনফেস করছেন, যা কিছু আছে উনি বলছেন, আমরা কিন্তু কিছু বলছি না, যা বলছেন উনি ওনার অটোবায়োগ্রাফিতে উনি কিন্তু বলছেন। মাই মাদার লিনেজ was more distinguished, all of her forebears having been bestowed the title of Bahadur by the British. My mother lineage, আমার দেখো লিনেজ মিলস হচ্ছে বংশমর্যাদা, লিনেজ মানে কি বংশমর্যাদা, তাহলে এখানে দুটো বংশ আছে, একটা মায়ের বংশ, একটা বাবার বংশ, সকলেই জানো যে এখানে মামার বাড়ি থাকে, নিজেদের বাড়ি, তো সেই রকম মাই মাদার লিনেজ, আমার মায়ের যে বংশমর্যাদা মানে মামার বাড়ি নাকি, ওয়াজ মোর ডিস্টিংগুইশ, সেটা আরো বেশি স্বতন্ত্র, ডিস্টিংগুইশ মানে স্বতন্ত্র বা বিশিষ্ট বা আরো ভালো ছিল, আরো সম্মানীয় ছিল। কেনটা বলছে দেখো, কারণ কার থেকে, আমার বাবার পরিবারের থেকে, কারণ one of her forebears having been bestowed the title of Bahadur by the British, কারণ her forebears, তার যে পূর্বপুরুষ আর মায়ের যে পূর্বপুরুষরা ছিলেন তাদের একজন, having been bestowed মিনস হচ্ছে ভূষিত করা বা কোনো কিছু দেওয়া, কি দিয়েছিল, টাইটেল দিয়েছিল, একটা পদবি দিয়েছিল, পদবীর নাম হচ্ছে বাহাদুর, খেয়াল রাখবে এসব এমসিকিউ দেবে, বাহাদুর তোমার টাইটেল দিয়েছিল, কে দিয়েছিল, ইংরেজ, ব্রিটিশ সরকার। তাহলে সেই সময় ইংরেজদের একদম সময়টা বুঝতে পারছো, সেই সময় তাহলে ইংরেজরা যেটা দিচ্ছে একদম খুবই সেটা তোমার পাওয়ারফুল বা সেটা খুবই সম্মানীয় বা খুবই রেসপেক্টেবল একটা জায়গা, ব্রিটিশ যাদের সম্মান দেবে সেই সময় বিশাল একটা ব্যাপার, তাহলে সেই কারণে বলছে মায়ের পরিবার বাবার পরিবার থেকে অনেকটা স্বতন্ত্র ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আ শর্ট বয় উইথ আ রেদার আনডিস্টিংগুইশড লুক, born to tall and handsome parent. I was one of many children, আমি ছিলাম, আমাদের পরিবারে অনেক শিশু ছিল, তাদের মধ্যে একজন, আর শর্ট বয়, এবং উনি বলছেন আমি ছিলাম ছোটখাটো, হাইটটা ছিল বেটে ছোট, উইথ রেদার আনডিস্টিংগুইশ মানে লুকটা, যে আউটলুকটা সেটা খুব সুন্দর নয়, মানে আউটলুক ওনাকে দেখতে যে কেমন, ওরা কিন্তু সুন্দর ছিলেন না। born to a tall and handsome parent, এবং ওনার পিতামাতার কথা বলছেন, ওনার পিতামাতারা কেমন ছিল, টল লম্বা ছিল, হ্যান্ডসাম সুদর্শন ছিল, দেখতে শুনতে মা বাবা খুবই ভালো ছিল, বাট উনি কিন্তু সুদর্শন ছিলেন না, অনেক শিশুর মধ্যে উনি ছিলেন একজন। We lived in our ancestral house which was built in the middle of 19th century. We lived in our ancestral house,
অ্যানসেস্টার হাউস বলতে পৈতৃক বাড়ি, অর্থাৎ ঠাকুরদা তৈরি করে গেছে বা তার আগেও কেউ তৈরি করে গেছেন। তাহলে উই লিভড, আমরা বাস করতাম সেই পৈতৃক বাড়িতে। অ্যানসেস্টার হাউস মানে পৈতৃক বাড়ি, এবং সেই বাড়িটা ওয়াজ বিল্ট, সেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি, 19 শতকের মধ্যভাগে। 19 শতকের মধ্যভাগে, খেয়াল রাখবে 19th সেঞ্চুরি মানে মধ্যভাগ মানে 1850, কেউ যেন 1950 ভেবো না, সালটা মনে রাখবে 1850 সালের দিকে তৈরি হয়েছিল। It was fairly a large পাক্কা হাউস made of limestone and bricks on the Mock Street in Amsterdam. তাহলে it was a fairly লার্জ পাক্কা হাউস। এই যে বাড়িটা ছিল এটা কি ছিল, একটা বড় পাকার বাড়ি। পাক্কা হাউস মানে পাকার বাড়ি আর কি অ্যাকচুয়ালি। ওকে, মেড অফ, তৈরি খেয়েছিল লাইমস্টোন, চুনা পাথর, অ্যান্ড ব্রিক্স, ইট আর চুনা পাথর দিয়ে আগেকার দিনে বাড়ি তৈরি হতো জানো। তো সেই তারই বাড়ি। সেটা কোথায় অবস্থিত? মক স্ট্রিট, যে মসজিদের যে রাস্তা, মসজিদের যে পথ ছিল, স্ট্রিট মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের সেই মক স্ট্রিটের পাশে। My Austrian father used to avoid all inessential comforts and luxuries. আমার বাবা, অস্ট্রিয়ান মিন্স হচ্ছে কঠোর, আমার বাবা অনেকটা কঠোর ছিল, আমরা ভয় করতাম বলছেন আর কি। তো মাই অস্ট্রিয়ান ফাদার, উনি ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলে যাওয়া, ইউজ টু অ্যাভয়েড করতে, এড়িয়ে চলতেন। অল ইনএসেন্সিয়াল কমফোর্ট, এই ইউজ কেন ব্যবহার হয় এসবগুলো আমরা অন্য ক্লাসে ব্যবহার করবো, যখন এমসিকিউ পয়েন্ট করবো তখন বলে দেবো যে কেন ইউজ হয়েছে, কেন অন্য ইউজ হয়নি, ঠিক আছে। ইনএসেন্সিয়াল মানে কি? অপ্রয়োজনীয়। কমফোর্টস মানে আরাম, লাক্সারিস মানে বিলাসিতা। তার আমার কঠোর বাবা এই সমস্ত যেগুলো ইনএসেন্সিয়াল, যেগুলো অপ্রয়োজনীয়, সেই সমস্ত বিলাসিতা, সেই সমস্ত আরামদায়ক পরিস্থিতি বা সেই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক না, কিন্তু অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্ম অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, কিন্তু এই সব কিছু অ্যাভয়েড করলেও, সব কিছু এড়িয়ে চললেও, অ্যাভয়েড করে গেলেও আমাদের যে প্রয়োজনীয় জিনিস বলতে তোমার দেখো কি কি আছে আমাদের, সে বেঁচে থাকতে কি প্রয়োজন? আমাদের বেঁচে থাকতে গেলে দরকার খাবার, বস্ত্র, বাসস্থান এবং নেসেসারি জিনিস বলতে ঔষধ আর কি, মেডিসিন, সব কিছু দিতেন। তাহলে বলছেন যে আমার অস্ট্রিয়ান ফাদার, আমার বাবা যিনি কঠোর হলেও উনি কিন্তু যেগুলো নেসেসিটি, যেগুলো প্রয়োজন ছিল আমাদের মানে পার্থিব জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে যা লাগতো, সেগুলো তিনি কখনো কিন্তু দিতেন না এমন নয়, তিনি প্রদান করতেন বা দিতেন আমাদের, প্রোভাইডেড। সেগুলো কি কি ছিল? ফুড ছিল, খাবার ছিল, মেডিসিন, ঔষধ ছিল, ক্লোদিং, পোশাক, সব কিছু এগুলো দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে সব কিছু যখন পেতেন অপ্রয়োজনীয় জিনিস ছাড়া, তার জন্য তিনি কি বলছেন, আমার যে শৈশব ছিল, আই উড সে, আমি বলতে পারি, মাইন্ড ওয়াজ, আমার শৈশবটা কি ছিল, ভেরি সিকিউর, মাই চাইল্ড বা মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। সিকিউর মানে সুরক্ষিত। কি দিক, কোন দিক থেকে সিকিউর ছিল? ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল। দেখো একটা শিশুর ক্ষেত্রে তার শৈশবটা তখনই সুন্দর হবে যখন সে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে ম্যাটেরিয়ালি, একটা হচ্ছে ইমোশনালি। ম্যাটেরিয়ালি মানে ফিজিক্যালি যেগুলো পাচ্ছি আমরা, খাবার, হ্যান ত্যান যেগুলো আছে, মা বাবার থেকে যেগুলো পাওয়া যায় ফিজিক্যালি, সেই সমস্ত জিনিসগুলো যদি পাই তাহলে সেটা একটা দিক হলো। আর একটা হচ্ছে ইমোশনাল মানে ভালোবাসা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, তাদেরকে কোনো কিছু বোকা বা কোনো কিছু রাগযোগ না দেখিয়ে তাদের ভালোবেসে সব কিছু করানো, এগুলো ইমোশনালি। তাহলে এই দুটো জিনিস যদি দেখানো হয় কোনো শিশুকে বা দেওয়া হয়, তাহলে কিন্তু তার শৈশব কখনো খারাপ হয় না। তাই তিনিও বলছেন যে আমার শৈশবটা সিকিউর ছিল, দুই দিক থেকে সিকিউর ছিল, একটা ফিজিক্যালি, একটা ইমোশনালি, এবং ফিজিক্যাল ইমোশনালির মধ্যেই একটা শৈশবের সবকিছু লুকিয়ে থাকে। ওকে, তারপর বলছেন আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তিনি বলছেন আমি সাধারণত খেতে বসতাম বা খেতাম উইথ মাই মাদার, আর মায়ের সাথে খেতাম। কোথায় বসে খেতাম? সিটিং, বসে, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কিচেন মানে রান্নাঘর, ফ্লোর মানে মেঝে, অর্থাৎ রান্নাঘরের যে মেঝে, সেই মেঝেতে বসে খেতেন। সি উড প্লেস আ banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of salad, homemade pickle, and a dollop of a fresh coconut chutney. সি উড প্লেস, তিনি আমার সামনে কি দিতেন? আ banana leaf। আগেকার দিনে কলা পাতায় খাওয়া হতো, এখনো সাউথ ইন্ডিয়ায় তোমরা দেখলে বুঝতে পারবে, যেহেতু সাউথ ইন্ডিয়ার কাহিনী বুঝতেই পারছো, ওনার শৈশব সাউথ ইন্ডিয়াতেই। সি উড প্লেস, উনি আমার সামনে কি করতেন? একটা কলা পাতা দিয়ে দিতেন বিফোর মি, আমার সামনে, এবং তার উপরে অন হুইচ এই যে ল্যাডেলটা, ল্যাডেল মিনস হাতা টাইপের কোনো কিছু আর কি, তা দিয়ে কি করতেন, কি কি দিত দেখো। খাবারে কি কি ছিল? রাইস, প্রথমত ভাত দিচ্ছেন, রাইস, তারপরে সাম্বার, অ্যারোমেটিক সাম্বার সাউথ ইন্ডিয়ার একটা খাবার, ভেজিটেবল ডাল দিয়ে এরকম তৈরি আর কি। তো সাম্বার দিতেন, অ্যারোমেটিক সুগন্ধি আর কি, সেটা খুব সুন্দর বাড়ির তৈরি। ভ্যারাইটি অফ সার্ভ, বিভিন্ন ধরনের, ভ্যারাইটি মানে তীক্ষ্ণ, ঝাঁঝালো, গন্ধযুক্ত বা
সুস্বাদু আর কি হোমমেড পিকেল, বাড়ির তৈরি পিকেল আচার, অ্যান্ড আ ডলপ, এক ডলা ফ্রেশ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। প্রতিদিন খাবারে তিনি এটা খেতেন। তাহলে কি খেতে বুঝতে পারছে? রাইস, অ্যারোমেটিক সাম্বার, আ ভ্যারাইটি সার্প অফ হোমমেড পিকেল অ্যান্ড লাস্টে দিচ্ছে ডলপ অফ কোকোনাট চাটনি। ঠিক আছে, এই কোকোনাট চাটনি কেন প্রতিদিন খেত আমরা লাস্টে দিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নারকেলের চাটনি দিত প্রতিদিন। তারপরে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। তারপরে উনি বলছেন শিবা টেম্পল, যে শিব মন্দিরটা আছে সে কোথায় অবস্থিত? শিব মন্দিরটা ওই রামেশ্বরমে রয়েছে। যে শিব মন্দিরটা রামেশ্বরমকে রামেশ্বরমে কি করেছে? সো ফেমাস, বিখ্যাত করেছে কাদের কাছে? টু পিলগ্রিমস। পিলগ্রিমস মানে কি? পিলগ্রিম মানে তীর্থযাত্রী, আর পিলগ্রিমেজ মানে তীর্থস্থান। তাহলে তীর্থযাত্রী যারা আছেন, যারা তীর্থ করতে যান, সে সমস্ত ধর্মের যে সমস্ত মানুষজন, তাদের কাছে এই রামেশ্বরমকে শিবা মন্দিরটা বা শিব মন্দিরটাই কিন্তু শিবা টেম্পলটাই ফেমাস করেছেন। সেই মন্দিরটা ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট, সেটা প্রায়, অ্যাবাউট মানে প্রায়, ওয়াজ অ্যাবাউট মানে প্রায় কত মিনিট ছিল? 10 মিনিট ছিল। ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। Our locality was predominantly Muslim, but there was quite a lot of Hindu families to living amicably with their Muslim neighbors. Okay, তাহলে our locality, আমাদের যে লোকালিটি বা আমাদের এলাকাটা ছিল, সেই লোকালিটা কেমন ছিল? প্রিডমিনেন্টলি বলতে বেশিরভাগ, প্রিডমিনেন্ট মানে বেশিরভাগ কি ছিল? মুসলিম পরিবার। ঠিক আছে, রামেশ্বরমের সেই জায়গাটা যেখানে ওনার বাড়ি ছিল, বেশিরভাগ পরিবার কি ছিল? মুসলিম পরিবার ছিল। এবং সেই মুসলিম পরিবারের বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট, কয়েক মানে একটু বললাম অনেক, আ লট অফ হিন্দু পরিবার, সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবারও সেখানে কিন্তু বসবাস করত তাদের সাথে, ওই সমস্ত মুসলিম পরিবারের সাথে বসবাস করতেন পাশাপাশি। লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি বলতে ফ্রেন্ডলি, অ্যামিকেবলি মানে কি বললাম? ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করতেন। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশী ছিলেন, ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তাদের সাথে পাশাপাশি বসবাস করতেন, কোনো রকম কোনো সমস্যা তাদের ছিল না সেই সময়। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. এবং আমাদের রামেশ্বরম যেখানে আমাদের বাড়ি ছিল, সেই রামেশ্বরমে এপিজে বলছেন একটা পুরনো মন্দির ছিল, ওল্ড মস্ক, পুরনো মন্দির না সরি মসজিদ, পুরনো মসজিদ ছিল। সেই মসজিদটা আমাদের এলাকায় ছিল। সেই মসজিদে আমার বাবা উড টেক মি, আমাকে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার, অর্থাৎ নামাজ পড়া হতো না বিভিন্ন সময়। তো সান্ধ্যকালীন যে নামাজ হতো, ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার সময় যে নামাজটা পড়া হতো, সেই নামাজটা পড়ার সময় আমার বাবা আমাকে সেখানে নিয়ে যেতেন প্রতিদিন, এভরিডে, কোনোদিন বাদ যেত না, প্রতিদিন যেত। I had no the faintest idea of the meaning of the Arabic prayer chanted, but I was totally convinced that they reached God. তো বলছে দেখো, তাহলে I had not, আমার ছিল না, ফেন্টেস্ট মানে ক্ষীণতম, আর সামান্য পরিমাণে যে আইডিয়া থাকে না, সেই আইডিয়া মানে ধারণা। আর প্রেয়ারটা কিসে হচ্ছে? অ্যারাবিক ভাষায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে চ্যান্টেড মন্ত্র হচ্ছে আর কি, যে নামাজটা পড়া হচ্ছে অ্যারাবিক ভাষায় পড়া হচ্ছে। তাহলে সেই অ্যারাবিক ভাষায় যে মন্ত্রটা উচ্চারিত হচ্ছে, সেই মন্ত্রের যে মিনিং, অর্থ, তার অর্থ কিন্তু ওনার কিন্তু জানা ছিল না, ক্ষীণতম বা সামান্য পরিমাণে তার অর্থ যে কি ধারণা ছিল না। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজেকে বিশ্বাস করাচ্ছিলাম, বা আমি নিজেকে, আমার নিজের প্রতি বিশ্বাস ছিল এটুকু যে দে রিচ গড, এই যে নামাজ যেটা পড়ছি আমরা, এটা রিচ পৌঁছে যাচ্ছিল কার কাছে? ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে। When my father came out, when my father came out of the mosque after the prayer, people of different religions would be sitting outside waiting for him. When my father came out, যখন আমার বাবা came out, বেরিয়ে আসতেন নামাজ পড়ার পরে, মসজিদ থেকে যখন বেরিয়ে আসতেন আফটার দ্য প্রেয়ার আর কি, নামাজ পড়ার পর, পিপুল অফ ডিফারেন্ট রিলিজনস, বিভিন্ন ধর্মের, শুধুমাত্র ইসলাম ধর্মই নয় কিন্তু বললাম, ডিফারেন্ট রিলিজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডাজ নট এ ম্যাটার, যে কোনো ধর্মের মানুষজন সেখানে কিন্তু আসতেন, ভিন্ন ধর্মাবলী মানুষজন। উড বি সিটিং আউটসাইড, অপেক্ষা করতেন বসে বাইরে, ওয়েটিং ফর হিম, ওনার জন্য অপেক্ষা করতেন বাইরে। Many of them offer a bowl of water to my father, who would dip his fingertip in them and say a prayer. তারপরে উনি কি করতেন? অ্যাকচুয়ালি ওনারা কি করতেন? ওই সমস্ত মানুষজনের মধ্যে অনেকে ওনারা দিতেন, বাবাকে দিতেন বাটি,
বলস মানে বাটি, জলের বাটি দিতেন, জলে, এবং বাবা তখন কি করতেন, সেই জলের বাটিটা নিয়ে আঙুল ডুবিয়ে দিতেন, ঠিক আছে, আঙুলের আগা আর কি, টিপ মানে হচ্ছে আঙুলের আগা, আঙুল মানে ফিঙ্গার টিপস আঙুলের আগা ডুবিয়ে উনি কি করতেন, ডিপ মানে ডুবিয়ে দেওয়া, দিয়ে উনি মন্ত্র উচ্চারণ করতেন, কিছু মন্ত্র পড়ে দিতেন, ঠিক আছে, এখন যেমন দেখো অনেক জায়গায় হয় এখনো, তো সে মন্ত্র পড়ে দিতেন, মন্ত্র পড়ে দেওয়ার পর দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, তখন সেই জলগুলো, যে জলগুলোকে উনি মন্ত্রমুগ্ধ করে দিতেন, মন্ত্র পড়ে দিতেন, সেই জলগুলো ওয়াজ দেন ক্যারিড, দেন মানে তারপর সেগুলোকে ক্যারিড বহন করে নিয়ে যেতেন, কোথায়, বাড়িতে নিয়ে যেতেন, কিসের জন্য, ফর ইনভ্যালিডস, অর্থাৎ যারা অসুস্থ, যারা দুর্বল, তারা যাতে ইনভ্যালিডস মধ্যে অসুস্থ বা যারা উইক আর কি পার্সন, তাদের জন্য নিয়ে যেতেন, এবং তাদের যারা অসুস্থ যদি সুস্থ হয়ে যায় সেই জলটা তাদের ব্যবহার করে যদি সুস্থ হয়ে যায়, সেই কারণে তারা কিন্তু আসতেন প্রতিদিন। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং I also remember, আমি এছাড়াও রিমেম্বার স্মরণ করতে পারতি যে পিপল ভিজিটিং, সে সমস্ত মানুষজন যারা আসতেন তারা আবার পরে আসতেন, তখন আর মসজিদে নয়, কোথায় আসতেন, ভিজিটিং আসতেন, আওয়ার হোম আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস ধন্যবাদ প্রদান করতে বা ধন্যবাদ দিতে, কাকে ধন্যবাদ দিতে, আফটার বিং কিওর, বাবাকে ধন্যবাদ দিতে আসতো, আফটার বিং কিওর, কিওর মানে সুস্থ, সুস্থ হয়ে যাওয়ার পর, বিং মানে হওয়া, কিওর মানে সুস্থ, আফটার বিং কিওর মানে সুস্থ হয়ে যাওয়ার পরে তারা আসতেন, এসে বাবাকে কি বলতেন, ধন্যবাদ জানাতে আসতেন। বাট বাবা কিন্তু অলওয়েজ, ফাদার অলওয়েজ স্মাইলড এন্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাট ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতেন, যখনই বলতেন বাবা স্মাইল, কিন্তু হাসতেন সর্বদা, অ্যান্ড আস্কড দেম, ওনাদের বলতেন, থ্যাঙ্ক আল্লাহ, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, আমি কিছু নই, আমি একজন মেডিয়েটর, আমি মধ্যস্থ হয়ে তোমাদের এই সমস্যার সমাধান করে দিচ্ছি, আমাকে থ্যাঙ্ক বলে লাভ নেই, এই ধন্যবাদটা কাকে জানাও, এই ধন্যবাদটা জানাও আল্লাহকে, যিনি হচ্ছে মার্সিফুল, করুণাময়ী, দয়াময়ী আল্লাহ, ওনাকে বলতে বলছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। এখানে তিনি হাই প্রিস্ট, রামেশ্বরম টেম্পলে হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, কে ছিলেন, বাংলা যদি বলি পক্ষী লক্ষণ শাস্ত্রী, আর ইংলিশে আছে পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, উনি যেমন একজন ছিলেন রামেশ্বরম টেম্পলের প্রধান, যে শিবা টেম্পল বলছিলাম একটু আগে, সেই টেম্পলের উনি যেমন সেই মন্দিরের যেমন তিনি উনি টেম্পলের পুরোহিত ছিলেন, প্রধান পুরোহিত ছিলেন, ঠিক সেম ভাবে উনি কিন্তু এপিজে আব্দুল কালাম ওনার বাবার ক্লোজ ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional order discussing spiritual matter. বলছে আমার শৈশবের ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, সবচেয়ে যে গুরুত্বপূর্ণগুলো, সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে সমস্ত স্মৃতিগুলো আমার শৈশবের সঙ্গে জড়িত রয়েছে, সেই স্মৃতিগুলোর মধ্যে একটি হলো আর্লি শৈশবের কথা বলছি, মানে একদম মানে প্রাক শৈশব বলা হয়, সেই সময় দুজন ব্যক্তির যে স্মৃতিগুলো জড়িত আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটি একটি। কি, ওনারা কি করতেন, ইচ ইন ট্র্যাডিশনাল অর্ডার, ওনার বাবা যেমন ছিলেন একজন মৌলবী, ঠিক সেমভাবে ইনি একজন পুরোহিত, একজন হিন্দু, একজন মুসলিম, তো দুজনে কিন্তু ওনাদের যে ট্র্যাডিশনাল ধর্মীয় যে আর্টিকেল মিন্স পোশাক, যে আউটফিট আর কি, সেটা তারা পড়তেন এবং ডিসকাসিং আলোচনা করতেন কি বিষয়ে, স্পিরিচুয়াল ম্যাটার, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ম্যাটার মানে বিষয়, তাহলে আধ্যাত্মিক যে বিষয়গুলো, সেই সমস্ত বিষয়, ধর্মীয় সংক্রান্ত বিষয়, হ্যাঁ তার বিষয় নিয়ে ওনারা কিন্তু আলোচনা করতেন। দুজনে কিন্তু দুজন ভিন্ন ধর্মাবলী। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. When I was, যখন আমার বয়সটা হলো যথেষ্ট পরিমাণে, বা যথেষ্ট একটা বয়স হলে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা না এই যে আমি জিনিসগুলো করছি এর কারণ কি, অর্থাৎ কিছু প্রশ্ন করার, অনেক ছোটবেলায় বাচ্চারা সাহস পায় না বাবাকে প্রশ্ন করতে, তো যখন একটু বয়স করার মানে প্রশ্ন করার মতো বয়স হলো, when I was old enough, আমার যথেষ্ট একটু মানে মোটামুটি বয়স হয়েছে, তখন আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কি জিজ্ঞাসা করেছিলাম, I asked my father, আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম about the relevance of prayer, এই যে নামাজটা পড়ছি এর রেলিভেন্স কি, এর তাৎপর্য কি, কেন পড়ছি, কি জন্য পড়ছি, মানুষ কেন এত এভরিডে এই প্রেয়ারটা করছে, এই তাৎপর্য জানতে চেয়েছিলাম, রেলিভেন্স জানতে চেয়েছিলাম। My father told me there was nothing mysterious about the prayer. আমার বাবা told me, আমাকে বলেছিল যে there was nothing mysterious, এখানে রহস্যময়তা বা এর মধ্যে কোনো কিছু আলাদা কোনো কিছু লুকিয়ে নেই, মিস্টেরিয়াস, রহস্যময়তা, এর মধ্যে কিছু লুকিয়ে নেই, যেটা তুমি ভাবছো, যেটা তোমার মধ্যে প্রশ্ন, সেটা কিন্তু নেই, তুমি যেটা ভাবছো এর মধ্যে একটা বিশাল একটা কিছু লুকিয়ে রয়েছে, না, বাট এটা একটা জিনিস, এটা কমিউনিয়ন তৈরি করে, মানুষের মধ্যে একটা ইউনিয়ন তৈরি করে, মানুষের মধ্যে আত্মার মিলন ঘটায়। কি করে দেখো, প্রেয়ার মেড আ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, তার বরঞ্চ এটা কি করছে, প্রেয়ার একটা
সম্ভবত একটা সম্পর্ক স্থাপন করছে। কার মধ্যে? স্পিরিট অফ বিটুইন পিপল, মানুষের আত্মার মধ্যে কিন্তু মিল ঘটাচ্ছে, মানুষের মনের মধ্যে মিল ঘটাচ্ছে। হোয়েন ইউ প্রেয়ার, যখন তুমি প্রেয়ার করবে, যখন তুমি প্রার্থনাটা করবে বা নামাজটা পড়বে, তিনি বললেন ইউ ট্রান্সলেট ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমোস হুইচ নো ডিভিশন অফ ওয়েলস, এজ, কাস্ট অর ক্রিড। যখন তুমি প্রেয়ার করবে, যখন তুমি নামাজ পড়বে, তখন তোমার যে বডি, তুমি যখন যে কোনো তুমি যে ধর্মের মানুষ হও না কেন, যখন তুমি মনোযোগ সহকারে কোনো কিছু একদম ডিপলি ভাববে, ঈশ্বরের নাম আরাধনা করবে, তুমি নামাজও পড়লেও সেটা মন দিয়ে করবে, তখন দেখবে তোমার মনের মধ্যে একটা আলাদা, তুমি সেই নিজের মধ্যে থাকবে না, সেটাকে অতিক্রম তো করে চলে আসবে, এবং তুমি যেন একটা মহাজাগতিক যেটা আছে, মহাজাগতিক বিশ্ব, তার একটা অংশ হয়ে যাবে। এবং সেই জায়গায় যদি তুমি পৌঁছতে পারো, তাহলে সেখানে তুমি দেখবে কি নেই সেখানে নো ডিভিশন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পত্তি যে ভেদাভেদ, ধনী দরিদ্র অসহায়, এসব কোনো কিছু সেখানে নেই। সেখানে কোনো ধনী দরিদ্র কোনো ব্যাপার নেই, সেখানে কোনো ভেদাভেদ নেই। এজ, বয়সের কোনো ভেদাভেদ নেই, সে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সেই ছোট বাচ্চা, এরকম কোনো কিছু নেই, বয়সেরও ভেদাভেদ সেখানে থাকবে না। কাস্ট, জাতিগত ভেদাভেদ সেখানে থাকবে না, এবং উঁচু জাত নিচু জাত কোনো কিছু থাকবে না। অর ক্রিড, ধর্ম সংক্রান্ত, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, ওই ধর্মীয়গত যে ভেদাভেদ এখন চলছে, কোনো কিছু সেখানে থাকবে না। যদি তুমি সেখানে নিজেকে মনোযোগ সহকারে ঈশ্বরের নামে বা আল্লাহর নামে সঁপে দিতে পারো, তাহলে আর তুমি সেই জায়গাটায় আর থাকবে না, সেটা অতিক্রান্ত করে এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে এই সমস্ত ভেদাভেদ বলে কোনো কিছু থাকবে না। ওকে, সো আজকে ক্লাস এখানে এন্ড করছি। ভালো লাগলে প্রচুর শেয়ার করো, আর যদি তোমার মনে করো যে না ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাস তোমাদের আরও আসবে, এবং ক্লাস 12 বলো বা 11 বলো, সকলের জন্য ক্লাস আমরা প্রোভাইড করবো। তো অবশ্যই প্রচুর শেয়ার চাই। কমেন্ট করো তোমরা ক্লাস কেমন লাগলো, এবং তোমাদের পরের পার্টটা কোনটা প্রয়োজন, কি প্রয়োজন, সব তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। এবং এই ক্লাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা আগামীকালই চলে আসবে। সেই এমসিকিউ দেখে নেবে তোমরা, ক্লাসটা দেখে নেওয়ার পর এমসিকিউ প্র্যাকটিস করবে, আবার পরে ক্লাসে তার এমসিকিউ দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ সব ক্রমায় দিয়ে দেবো, এবং যেটা কিনা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আশা করি ভীষণভাবে তোমরা কিন্তু হেল্প পাবে। বেটার রেজাল্ট করার জন্য সর্বদা পাশে রয়েছি। অথেন্টিক ক্লাস পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করে রেখে দাও। ভালো থেকো, বাই।